সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকেও বরাবরের মতো বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো আমার দিকে। আমি কি করলাম? এই চামিচটা দিয়ে এটার মধ্যে আঘাত করলাম। তাহলে এক ধরনের শব্দ সৃষ্টি হলো, তাই না? আচ্ছা, আবার দেখো, আমি যদি এরকম করি তাহলে কেমন হয়? তাহলে আমি কি বোঝাতে চেয়েছি তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যা করলাম, একটা হচ্ছে এটার মধ্যে আঘাত করে এক ধরনের শব্দের সৃষ্টি করলাম, যেটা আমরা বুঝতে পেরেছি যে এটা এর শব্দ। আচ্ছা, আবার আমি কি করলাম? একটু মূকাভিনয় করলাম। তো এই যে আমি কাজগুলো করলাম, এতে কি কোনো ভাষা প্রকাশ পেয়েছে? অর্থাৎ আমরা যেরকম মানুষের সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করি, এরকম কি কিছু প্রকাশ পেয়েছে? না, প্রকাশ পায়নি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে ভাষা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসলে ভাষাটা কি? ভাষা কিভাবে জন্ম হয়েছে, কিভাবে সৃষ্টি হয়, এগুলো কি ভাবনার বিষয় নয়? হ্যাঁ, ভাষা মানুষের মতো জন্ম হয়েছে কিনা বা অন্য কোনো উপায়ে সৃষ্টি হয় কিনা, এরকম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের বাক প্রত্যঙ্গের সাহায্যে যে ধ্বনিগুলো সৃষ্টি করি, এই ধ্বনিগুলো যদি অর্থবোধক হয়, অর্থবোধক হলেই সেটা ভাষায় রূপান্তর করা যায়। অর্থাৎ অর্থবোধক ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। কি বললাম? অর্থবোধক ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। কেননা ধ্বনি হচ্ছে একটা বাক্যের ক্ষুদ্রতম অংশ। যেমন মনে করো, আমি যদি বলি আমি ভাত খাই, এখানে এই যে একটা বাক্য আমি বের করলাম, বাক্যটা আমি বললাম, এর মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে ছোট ছোট করলে, ক্ষুদ্র ক্ষুদ্র করলে ধ্বনি পাওয়া যায়। ধ্বনিটা কি আসলে? ধ্বনি হচ্ছে আমরা মুখে যে আওয়াজ করি, এগুলোই হচ্ছে ধ্বনি। যেমন মনে করো, আমি তোমাদেরকে বললাম অ, এই যে অ আমি মুখ দিয়ে বললাম, এটা হচ্ছে ধ্বনি। যখনই বন্ধুরা আমি এই অটাকে এরকম লিখে দিব, তখন সেটা হয়ে যাবে বর্ণ। অর্থাৎ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। আচ্ছা, তাহলে আমরা এই ধ্বনিকে, অর্থাৎ ধ্বনির ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ, এগুলাকে আস্তে আস্তে জোড়া দিলে শব্দ হবে, শব্দ থেকে বাক্য তৈরি হয়, বাক্য থেকে অর্থ হয়, এবং এই অর্থের মাধ্যমে আমরা মানুষের সাথে মনের ভাব প্রকাশ করে থাকি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই পৃথিবীতে অনেক রকমের ভাষা রয়েছে এবং প্রত্যেকটা ভাষারই রূপ রয়েছে। যেমন আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই যে বাংলা ভাষা, এর পিছনে অনেক ইতিহাস রয়েছে, নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা,
এই যে বাংলা ভাষা, এই ভাষারীতি রূপ রয়েছে। সেই রূপগুলো কি আমরা একটু চলো দেখি। দেখো, বাংলা ভাষারীতি রূপ হচ্ছে কথ্য, চলিত ও সাধু রীতি। এই 3 ধরনের রূপ রয়েছে। আবার লক্ষ্য করো, বাংলা ভাষার 2টো রূপ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে লৈখিক, অপরটি হচ্ছে মৌখিক। লৈখিক রূপটি হচ্ছে লেখার ভাষা, আর মৌখিক রূপটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটি হচ্ছে মুখের ভাষা, কথা বলা ভাষা। আচ্ছা, আবার দেখো, এই লৈখিক রূপটাকে 2টো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধু রূপ বা লেখ্য রূপ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের সাহিত্য যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে এই সাধু ভাষায় তাদের রচনাগুলো লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ সেগুলো হচ্ছে লেখ্য রূপ। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে এই লেখ্য রূপ বা সাধু রূপ দিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, চলিত বা লেখ্য রূপ, চলিত ও লেখ্য রূপ। এই চলিত ও লেখ্য রূপ কেন বলে বা মৌখিক রূপও বলা যায়, যে এই চলিত ভাষাটাকে এই মান ভাষা বা প্রমিত ভাষা, একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ভাষাটাকে চলিত বা লেখ্য রূপ হিসেবে আমরা ব্যবহার করি। আবার এই মৌখিক রূপটাকে এখানে এই চলিত ভাষা, অর্থাৎ মৌখিক ভাষায় আমরা চলিত ভাষা, মুখে কথা বলি। আরেকটা রয়েছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। হ্যাঁ, আঞ্চলিক ভাষার আরেক নামই হচ্ছে উপভাষা। এখন এই যে আঞ্চলিক ভাষা, এই ভাষা অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা ভাষা, প্রমিত বাংলা ভাষা কিভাবে এসেছে? হ্যাঁ, তোমরা জেনে থাকবে যে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বাংলা ভাষার প্রমিত বা মান ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য অবিভক্ত ভারতবর্ষে বিচরণ করেন। তিনি সিলেট, চট্টগ্রাম, রংপুর এরকম ঘুরতে ঘুরতে তিনি ভারতের কৃষ্ণনগর শান্তিপুর নামে একটি জায়গায় যান এবং সেখানকার যে ভাষাটা রয়েছে সেই ভাষাটাকে তিনি অপেক্ষাকৃত শুদ্ধ বলে মনে করেন এবং ভাষাবিদ বা পণ্ডিতদের সাথে আলোচনা করে তাদের সামনে এই ভাষাটাকে প্রমিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেন এবং পণ্ডিত বর্গ এবং আলোচকবৃন্দ যারা ছিলেন সবার সম্মতিক্রমে এই কৃষ্ণনগর শান্তিপুরের ভাষাটাকে প্রমিত ভাষা বা প্রমিত বাংলা ভাষা রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে ভাষায় আমরা এখন বই পুস্তকে ব্যবহার করি এবং আমরা আন্তর্জাতিকভাবে ব্যবহার করি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে লৈখিক, মৌখিক বাংলা ভাষা এসব আমরা দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভাষা রীতি অর্থাৎ বাংলা ভাষার যে রীতি, এখানে 2টো রীতি রয়েছে, তোমরা জেনে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভাষা আমরা ব্যবহার করি এগুলো আমাদের বাক প্রত্যঙ্গের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয় বলেছি, সেখান থেকে ভাষা সৃষ্টি হয়। তো বাক প্রত্যঙ্গ সৃষ্টি অর্থাৎ বাক প্রত্যঙ্গ থেকে যে ধ্বনিগুলো সৃষ্টি হয় এখানে কি কি রয়েছে? যেমন মনে করো নাক রয়েছে, ঠোঁট রয়েছে, তারপরে তোমার কণ্ঠ রয়েছে, মুখ রয়েছে, জিহ্বা, আমার জিহ্বা রয়েছে, আবার উপরে ছোট্ট একটা জিহ্বা আছে যাকে আলজিভ বলে। এরকম এই যে আমার ফুসফুস রয়েছে, যে এরকম যে বাক যন্ত্র বা বাক প্রত্যঙ্গের সাহায্যে আমরা
এই বাক প্রত্যঙ্গ বা বাক যন্ত্রের সাহায্যে আমরা কি করি, এই বিভিন্ন প্রকার বাক প্রত্যঙ্গের সাহায্যে আমরা ধ্বনিগুলো সৃষ্টি করি এবং এই ধ্বনিগুলো যদি অর্থবোধক হয় তাহলে ভাষায় রূপ নেয়। ধ্বনিগুলো যদি অর্থবোধক হয় তাহলেই কেবল ভাষায় রূপ নেয়। যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটা ভাষা হবে না। যেমন মনে করো কুকুর বিড়াল, তাদের নিজস্ব ভাষা রয়েছে, তাদের ভাষা আমরা বুঝি না, সেই ভাষাগুলো তাদের নিজস্ব ভাষা। মানুষ উন্নত জীব হিসেবে, উন্নত প্রাণী হিসেবে কথা বলতে পারে এবং এই যে কথা বলতে পারে, কথা বলা, প্রকাশ করা, মত বিনিময় করা, মানুষের সাথে ভাব বিনিময় করা, এগুলো হচ্ছে ভাষার আদান প্রদান। তো আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষা বা বাংলা ভাষার দুটো রূপ রয়েছে, একটি হচ্ছে কি সাধু রূপ, আরেকটি হচ্ছে চলিত রূপ। আচ্ছা, তাহলে চলো এই সাধু রূপ এবং চলিত রূপের কিছু পার্থক্য রয়েছে, আমরা সেই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে সেই পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণটি দেখি। দেখো, রাজা আম্র কাননে হাঁটিতেছে। রাজা আম্র কাননে হাঁটিতেছে। আচ্ছা, এখন দেখো এই ভাষাটাকে আমরা যদি, এটা হচ্ছে সাধু রূপ। আচ্ছা, চলিত রূপে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়, দেখো, রাজা আম বাগানে হাঁটছেন। রাজা আম বাগানে হাঁটছেন। আচ্ছা আচ্ছা, তারপরে ধরো এরকম হতে পারে যে আচ্ছা, এই শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এভাবেও লিখি, তিনি প্রাতঃ ভ্রমণে, তিনি প্রাতঃ ভ্রমণে গিয়াছিলেন। তিনি প্রাতঃ ভ্রমণে গিয়াছিলেন। আচ্ছা, এবার এসো এই উদাহরণ দুটোর মাধ্যমে আমরা সাধু এবং চলিত রীতির পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, রাজা আম্র কাননে হাঁটিতেছেন, এই যে বাক্যটি আমি গঠন করলাম, এর নির্দিষ্ট একটি গঠন রীতি রয়েছে। আবার দেখো, রাজা আম বাগানে হাঁটছেন, এই যে কথাটা আমি বললাম, এই বাক্যটা আমি প্রয়োগ করলাম, এটা এক একজন এক এক ভাবে বলতে পারে। যেমন আমি বলতে পারি রাজা আম বাগানে হাঁটছেন, এটা হচ্ছে আমার অঞ্চলের ভাষা, আমার এলাকার ভাষা। এই ভাষাটা যদি বাংলাদেশেরই ধরো অন্যান্য জায়গায় এক একজন মানুষ এক এক ভাবে বলবে, অর্থাৎ এই ভাষাটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি, দেখো, সাধু ভাষার রূপ হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, অর্থাৎ এই বাক্যগুলো গঠন হবে বা গঠিত হবে একটা সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রণ পদ্ধতিতে। আর চলিত রীতিতে কি হবে, এটা পরিবর্তনশীল হবে।
আচ্ছা, এবার দেখো আরেকটা বিষয়। পরিবর্তনশীল কেমন দেখো, ধরো আমার হাতে দেখো দুটো বস্তু রয়েছে। একটা হচ্ছে কি চিমটা, এটাকে কি বলে চিমটা বলি আমরা, আর এটাকে কি বলি খুন্তি, অর্থাৎ রান্নার কাজে এগুলো আমি ব্যবহার করে থাকি। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটো বস্তুকেই তুমি যদি দেখে থাকো তাহলে দেখবে যে এক এক অঞ্চলে এক এক দিকে এই দুটো বস্তুর আলাদা আলাদা নাম রয়েছে। যেমন মনে করো আরো হতে পারে, আমরা ধরো যে প্লেটে ভাত খাই, প্লেটে আমরা ভাত খাই, তুমিও হয়তো প্লেট বলো, আমিও হয়তো প্লেট বলি, কিন্তু কোনো কোনো এলাকা আছে এটাকে কি বলে জানো, বাসন। ঠিক আছে, আবার মনে করো যে আমরা ঝাড়ু ব্যবহার করি, এই ঝাড়ুটাকে ধরো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। যেমন আমার এলাকায় ডাকে হাসন, জারা। এই যে নামগুলো, এগুলো কিন্তু আঞ্চলিক ভাষার রূপ। তাহলে আমরা এটাই বুঝলাম যে সাধু ভাষার গঠন রীতি সুনির্দিষ্ট, সুনিয়ন্ত্রিত, কিন্তু চলিত ভাষার রীতি পরিবর্তনশীল। আচ্ছা, এবার লক্ষ্য করো বন্ধুরা, রাজা আম্র কাননে হাঁটিতেছেন, এই বাক্যটি যখন আমি বলতেছি তখন আমার মধ্যে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ। এই বাক্যটি যখন আমি বলছি তখন আমার মধ্যে একটা ভাবের সৃষ্টি হয়েছে, গাম্ভীর্যপূর্ণ ভাব। কিন্তু যখন আমি বলছি রাজা আম বাগানে হাঁটছেন, এখানে কিন্তু আমার মধ্যে কোনো ভাব নেই। তাহলে আমরা দেখো এটা বলতে পারি যে সাধুরূপ গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, চলিত রূপ তদ্ভব শব্দবহুল এবং কোন গুরুগম্ভীর ভাব নেই। আচ্ছা, এক কথা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসবে যে তৎসম শব্দ কি? হ্যাঁ, তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত তৎ মানে তার, সম শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। আর বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে আমরা টেলিভিশন বা অনলাইন যেখানে যেভাবে নাটক দেখি, সিনেমা দেখি, বক্তৃতা শুনি, মঞ্চে বক্তৃতা শুনি, অথবা কোনো টক শোতে যদি আমরা কারো কথোপকথন শুনি, এই যে কথাগুলো বলা হয় এখানে কিন্তু তোমার সাধু ভাষা ব্যবহার করা হয় না, এখানে চলিত ভাষাই ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা কিরকম বলতে পারি যে সাধুরূপ নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ নাটকের সংলাপ এবং বক্তৃতায় সাধু ভাষা ব্যবহার করা যায় না, কিন্তু এই চলিত ভাষা রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় ব্যবহার করা উপযোগী ভাষা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এক এক করে সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো দেখছি। আচ্ছা, এবার দেখো, লক্ষ্য করো, এখানে খেয়াল করো, আমি বলেছি রাজা আম্র কাননে হাঁটিতেছেন। এই যে হাঁটিতেছেন এর চলিত রূপ কি বলছি? হাঁটছেন। আচ্ছা, এটা আম্র কাননও বলা যায়, আম বাগানও বলা যায়, আম্র কাননও বলা যায়, অসুবিধা নেই। কিন্তু এখানে যে রাজা রূপ আমি ব্যবহার করলাম, রাজার পরিবর্তে দেখো এখানে তিনি রূপ আমি ব্যবহার করেছি। তিনি, বা আমি যদি বলি তাহার, তাহার, তাহার
হো দেখো আমি যদি বলি তাহার খুব ভাব হইয়াছে, হইয়াছে, তাহার খুব ভাব হইয়াছে। এটাকে যদি চলিত বলি তাহলে কি হবে? তার, তাই না? দেখো হইয়াছে, এটাকে যদি চলিত রীতিতে বলি তাহলে কি হবে? হয়েছে। গিয়াছিলেন হবে গিয়েছিলেন, বা চলিত আঞ্চলিক ভাষায় বললে হবে গেছিলেন। এখানে হাঁটিতেছেন না হয়ে কি হবে? হাঁটছেন। এই যে দেখো, এই যে সর্বনাম, এই বিশেষ পদের পরিবর্তে এই রূপ ব্যবহৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি? সর্বনাম। আর এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের দেখো পূর্ণরূপ এখানে ব্যবহৃত হয়েছে। আর চলিত রীতিতে যদি হয় তাহলে কি হবে? চলিত রীতিতে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। তাহলে দেখো আমরা এখানে বলি যে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষ গঠন রীতি মেনে চলে পূর্ণ রূপ ব্যবহৃত হয়। পক্ষান্তরে চলিত ভাষায় এই সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তিত সহজ রূপ ব্যবহৃত হয়, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে তোমরা ভাষা কি, ভাষা কিভাবে সৃষ্টি হয় এবং পার্থক্যগুলো তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে। আমি আশা করি পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা তার উত্তর দিতে পারবে। তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।